হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরা ফটোইলেক্ট্রিক এফেক্টের ফার্স্ট ভিডিওটা আমরা দেখেছি, যেখানে আমরা আইনস্টাইনস ইকুয়েশন পর্যন্ত ডিসকাস করেছিলাম। আজকে আমরা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য নিয়ে ডিসকাস করব, যেখান থেকেও 24-25 কোয়েশ্চেন্স কিন্তু এসেছে এবং আমরা এক্সপেক্ট করতে পারি যে নেক্সট ইয়ারেও কোয়েশ্চেন্স আসবে বা আসতে পারে, যেই মেন্স হয়ে গেল বা ডাব্লিউবিজেই হয়ে গেল। আচ্ছা, ডি ব্রগলি ওয়েভলেন্থ কী জিনিস, এটা কি বলে, সেগুলোকে আগে দেখে নেওয়া যাক। সবার প্রথমে যদি বলি যে আইনস্টাইন কী বলেছিল, আইনস্টাইন বলেছিলেন যে যদি একটা তরঙ্গ থাকে, সেই তরঙ্গটা বিভিন্ন সময় বিভিন্ন রকম আচরণ করছে। এক সময় সেটা তরঙ্গ হিসাবে আচরণ করছে, যখন ফটোইলেক্ট্রিক এফেক্ট হচ্ছে সেটা একটা কণা হিসাবে আচরণ করছে। তার মানে একটা তরঙ্গ কখনো কণা হিসাবে আচরণ করতে পারে, কখনো তরঙ্গ হিসাবে আচরণ করতে পারে। তখন ডি ব্রগলি বলেছিলেন যদি তাই হয় তাহলে একটা কণাও তো উল্টোটা হতে পারে। একটা তরঙ্গ যদি কণা হতে পারে, একটা কণাও তো তরঙ্গ হতে পারে। তার মানে পৃথিবীতে যত কণা আছে তাদের সাথে জড়িত একটা করে ওয়েভ থাকতে পারে। ডি ব্রগলি তখন নিজে প্রমাণ করলেন বা তখন একটা হাইপোথেসিস দিয়েছিলেন যে সেই প্রত্যেকটা কণার সাথে জড়িত যে তরঙ্গদৈর্ঘ্য থাকে তার মান হয় তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বাই হচ্ছে তাদের ভরবেগের সাথে সমান। তখন হাইপোথেসিস ছিল, কিন্তু পরে সেটা প্রমাণিত হয়ে গেছিলো। অর্থাৎ এটাকে হাইপোথেসিস না বলে আমরা এটাকে থিওরিও বলতে পারি। এবার এটার অর্থ কী, মানে তুমি আমি যারা কণা দিয়ে তৈরি বা যারা মাস দিয়ে তৈরি, তাহলে প্রত্যেকের সাথে জড়িত একটা তরঙ্গ রয়েছে। তাহলে আমরা পার্টিকেল হিসাবে কেন দেখতে পাচ্ছি নিজেদেরকে? আমরা তো নিজেদেরকে তরঙ্গ হিসাবেও দেখতে পারতাম, বা আমি তোমাকে দেখতেই পেতাম না, তুমি তরঙ্গ চারিদিকে ছড়িয়ে রয়েছো। তখন ডি ব্রগলি বললো যে না, এইভাবে হয় না। যদি কোনো বস্তু বা পার্টিকেল খুব বেশি বেগ নিয়ে যায়, অর্থাৎ প্রায় আলোর বেগের কাছাকাছি একটা বেগ নিয়ে যায়, তখন দেখা যায় যে তার তরঙ্গদৈর্ঘ্যগুলো চোখে আমাদের ভিজিবল রেঞ্জের কাছাকাছি আসে। কারণ তুমি দেখো যে তোমার, আমি ভাগ করছি 6.6 × 10⁻34 বাই হচ্ছে এমভি, এই মিটার দিয়ে। তাহলে তুমি ভাবো আমরা যদি এমভি এর মানটা খুব বেশি না করি তাহলে এটা ভিজিবল হবে না, খুব ছোট হবে আমাদের সাথে জড়িত তরঙ্গ দৈর্ঘ্যগুলো, তাহলে সেগুলো চোখে ভিজিবল হচ্ছে না। কিন্তু ভি এর মান যদি খুব বেশি হয়, এম এর মান কত আর বেশি করবে? একটা 150 কিলোর মানুষকে ধরে নাও, তার থেকে তো বেশি করতে পারবে না। বাট ভি এর মানটা যদি খুব বেশি হয়, প্রায় আলোর বেগের কাছাকাছি হয়, তখন মেবি এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে বোঝা যাবে। এবং এই যে বস্তুর সাথে বা কণার সাথে জড়িত তরঙ্গগুলোকে আমরা বলি ম্যাটার ওয়েভ বা বস্তু তরঙ্গ, এগুলোকে বলা হয় ম্যাটার ওয়েভ। এগুলো নর্মাল ওয়েভের মতো কিন্তু না। নর্মাল ওয়েভ বা তড়িৎচুম্বকীয় ওয়েভ কী হয়, যে পুকুরে একটা ঢিল ফেলাম, চারিদিকে তরঙ্গগুলো ছড়িয়ে বেরিয়ে চলে গেল। বা সূর্য থেকে যে তরঙ্গ, আলোর তরঙ্গটা আছে, সেটা বেরিয়ে 8 মিনিট পর পৃথিবীতে এসে পৌঁছালো। সেই তরঙ্গগুলো নর্মাল তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে আমি দেখতে পারি। কিন্তু এই বস্তু তরঙ্গগুলো এরকম হয় না। বস্তু তরঙ্গ, ধরে নাও এখানে বস্তুরা রয়েছে, বস্তুরা যখন স্পিড নিয়ে চলবে বা একটা নর্মাল ভেলোসিটি নিয়ে, প্রচুর বেশি ভেলোসিটি নিয়ে চলবে, তখন তরঙ্গগুলো তার চারপাশে এরকম ঘোরাফেরা করবে। যেখানে থাকবে সেখানের মান খুব বেশি হবে এবং তার চারপাশে দেখা যাবে একটা ধোঁয়ার মতো অংশ, যেগুলো ভূতের সিনেমাতে দেখো যে ধোঁয়ার মতো হয়ে রয়েছে, দেখা যাচ্ছে না লোকটাকে কীরকম। তারা অ্যাকচুয়ালি ডি ব্রগলি থেকে ইন্সপায়ার হয়েছিল, দিয়ে ভূতকে বানিয়েছে। তো বেসিক্যালি আমাদের ধরে নাও এখানে যদি পার্টিকেলটা থাকে, এরকম মেন জায়গাতে পার্টিকেলটা থাকলে তার তরঙ্গগুলো চারিদিকে এরকম জাস্ট তার আশেপাশে একটা ধোঁয়ার মতো চারিদিকে ঘোরাফেরা করবে এবং সেই ধোঁয়ার প্রত্যেকটা অংশে, ধোঁয়া বলাটা ভুল, তরঙ্গের মতো ঘোরাফেরা করবে। সেই তরঙ্গের যে কোনো অংশে আমাদের ওই পার্টিকেলটা থাকতে পারে বলে অ্যাজাম করা হয়। তোমরা বলো যে ইলেকট্রন একটা কণা, ইলেকট্রনকে কিন্তু আমরা যদি অ্যাকচুয়ালি ম্যাটারের মধ্যে দেখতে চাই, যে খুব মানে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে আমি ইলেকট্রনকে দেখতে চেষ্টা করছি, আমরা ইলেকট্রনকে কিন্তু কণা হিসাবে দেখতে পাই না। ইলেকট্রনকে এরকম একটা কক্ষপথে দেখা যায় যে এতটা জায়গা জুড়ে এরকম অবস্থান করছে, মানে এরকম জায়গার যে কোনো একটা অংশতে সে থাকতে পারে, এরকম ছোট্ট একটা কিন্তু কণা হিসাবে তাকে দেখি না। মানে একবারে কোয়ান্টাম মেকানিক্সের ভিতরের কথা বলছি, কারণ সেখানে আবার আনসার্টেনটি প্রিন্সিপাল রয়েছে। আমরা যদি একটাকে পজিশনকে কনসাইজ করতে হয় তাহলে মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে আমরা তাকে দেখি যে অনেকটা জায়গা জুড়ে রয়েছে, এগুলো হচ্ছে তার ম্যাটার ওয়েভ। এবার কনসেপচুয়ালি তো ঠিক আছে, বা আমার কাছে ফর্মুলাটা চলে এলো, এই ফর্মুলা থেকে আরও কিছু অড বা এক্সট্রা কিছু ফর্মুলাজ রয়েছে, যে ফর্মুলাজগুলো আমাদের কাজে লাগে, সেই ফর্মুলাজগুলোকে আমাদেরকে দেখে রাখতে হবে। সেগুলো কীরকম? ধরে নাও ল্যামডা ইকুয়াল টু h/mv। ধরে নাও যে ইলেকট্রন বা বস্তুটা একটা গতিশক্তি নিয়ে যাচ্ছে ইকে, তাহলে আমরা জানি যে তার গতিশক্তি ইকে ইকুয়াল টু কত হবে, 1/2mv²। এখানে আমরা শুধুমাত্র কনসেপ্ট না, পিওয়াইকিউ এবং কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়েও ডিসকাস করবো, যেগুলো মেবি আসার পসিবিলিটি খুব বেশি। যারা এইচএসের জন্য দেখছো তাদের জন্য বলছি, এবং যারা তো ডাব্লিউবিজেই বা জেই মেন্সের জন্য দেখছো তাদের জন্য তো আছেই। আচ্ছা, এবার 1/2mv² পেয়ে গেলাম, বা দুদিকে এম দিয়ে গুণ করো, দুইটাকে এদিকে পাঠিয়ে দাও, বা m²v² ইকুয়াল টু কত থাকবে আমাদের কাছে, 2m অ্যান্ড ইকে। ঠিক আছে স্যার, এটা কনফার্ম। এবার mv ইকুয়াল টু কত থাকবে, √2m কে। ঠিক আছে স্যার, এটাও হলো। এবার এই যে mv, এটাই তো মোমেন্টাম p, ভর ইন্টু বেগ। তাহলে যে বস্তু তরঙ্গ ল্যামডা ইকুয়াল টু কত হবে, h/√2m কে।
তাই না? এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম যে কোনো বস্তু যদি ইকে গতিশক্তি নিয়ে যায় তার সাথে জড়িত তরঙ্গদৈর্ঘ্য কত হয়, ল্যামডা ইকুয়াল টু h/2m ইকে। ক্লিয়ার? এবার আমরা আসি পরবর্তী একটা জায়গাতে, যেটা হচ্ছে এটাকে আরেকটুখানি আমি যদি বিস্তারিতভাবে বলে দিই যে ইকে ধরে নাও একটা আধান কিউ আধান ভি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে, তার সাথে জড়িত তার শক্তি বা কৃতকার্য কত, কিউ ইন্টু ভি, তাই না? যদি একটা আধান পজিটিভ হোক বা নেগেটিভ আধান ভি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে যায় তখন আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, যেটাই আমাদের গতিশক্তিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবার ইকের জায়গায় আমরা কিউ ভি বসাতে পারি, বা ল্যামডা ইকুয়াল টু এটা একটা মান আমি বসিয়ে দিতে পারি h/√2m ইকের জায়গায় কিউ ইন্টু ভি বসিয়ে দিতে পারি। ব্যাস এটা একটা ফর্মুলা। দেখো এই ফর্মুলাগুলো আমাদের বেসিক্যালি কাজে লাগে, কোথায় কাজে লাগে, যখন আমরা অঙ্ক করব তখন আমাদের ফর্মুলাগুলোকে কিন্তু পুরো মাথায় রেখে দিতে হবে যে এই ফর্মুলাটা কী ভ্যালু বা কী মান। একটা ইলেকট্রনের ক্ষেত্রে কিউটা ই হয়ে যাবে, বলা বাহুল্য একটা ইলেকট্রনের সাথে জড়িত তরঙ্গদৈর্ঘ্য কত হয়, h/√2m ইভি, 2m ইভি। এবার এর একটা ভ্যালু রয়েছে, এই দেখো এইচের একটা মান রয়েছে 6.6 × 10⁻34, এম এর ভ্যালু রয়েছে, ইলেকট্রনের ভর 9.11 × 10⁻34 কেজি, ইলেকট্রনের আধান 1.6 × 10⁻9 তোমার এসআইতে কুলম দিয়ে সবকটা মান যদি বসাই আমি পাবো যে ল্যামডা ই বা ইলেকট্রনের সাথে জড়িত তরঙ্গদৈর্ঘ্য কত হবে, 12.27, খুব ইম্পর্টেন্ট ডেটা আমাদেরকে মনে রাখতেই হবে, /√v। বোঝা গেল? বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি যদি আমাদের ক্যালকুলেশন অসুবিধা হয়, যে √150/v। ক্লিয়ার? এটাকে এইভাবেও কিন্তু লেখা যায় যদি ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য, যদি এমন কোনো ডেটা পাও যে ভিটা 150 বলে দিয়েছে তাহলে তো প্রায় 1-এর কাছাকাছি বা 1 হয়ে যাবে আমার অ্যান্সারটা। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের বেসিক্যালি মাথায় রাখতে হবে ইলেকট্রনের জন্য, ফর অ্যান ইলেকট্রন। এটা বলে দেওয়া ভালো, ফর অ্যান ইলেকট্রন। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? চলো, যদি কিছু ডাউট থাকে কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশানে করবে। আর কমেন্ট করলে বেসিক্যালি আমার দেখতে ভালো লাগে সেটা, যে তোমরা ভিডিও দেখছো বা ভিডিওতে কমেন্ট করছো, ইউ আর সিরিয়াস অন ইউর জার্নি। অনেকে রয়েছে যারা সিরিয়াস না, বাট ইউ আর সিরিয়াস। এবার এখান থেকে আরেকটা জায়গা আমি বলে দিই, যেটা হচ্ছে তোমার যদি ধরো তাপীয় কোনো নিউট্রন বা কোনো সিঙ্গেল কোনো অ্যাটম রয়েছে, নাইট্রোজেন হয়ে গেল, হাইড্রোজেন হয়ে গেল, সেই পার্টিকেলগুলোর বা তোমার গ্যাসীয় পার্টিকেলগুলোর ক্ষেত্রে তাদের যে গতিশক্তিটা পাওয়া যায় সেই গতিশক্তির একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে 3/2 কে ইন্টু বোলজম্যান কনস্ট্যান্ট ইন্টু টেম্পারেচার। এটা হচ্ছে টেম্পারেচারের সাথে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের একটা রিলেশন আমি বার করছি, যে টেম্পারেচারকে যদি বাড়ানো হয় ইন কেলভিন, অবশ্যই টিটা হবে ইন কেলভিন। ঠিক আছে? তাদের মধ্যে রিলেশন কীরকম হতে পারে, তাহলে একটা তাপীয় নিউট্রন বা তাপীয় কোনো হাইড্রোজেন অ্যাটম বা কিছু যাকে টি টেম্পারেচার দেওয়া হয়েছে, তার ক্ষেত্রে যে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে h/√2m কে, এটা নর্মাল ফর্মুলা, বা h/√2m কের জায়গায় আমরা কি লিখতে পারি, 3/2 কে বোলজম্যান কনস্ট্যান্ট ইন্টু টেম্পারেচার, 2 কেটে গেল, তাহলে ল্যামডা ইকুয়াল টু আমাদের কত পাওয়া যাবে, h/√3m কে বোলজম্যান কনস্ট্যান্ট ইন্টু টি। ক্লিয়ার? এটা দিয়েও কিন্তু অঙ্ক আসে, খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা, এটা দিয়েও কিন্তু আমাদের অঙ্ক আসে বারবার। হয়েছে? এবার আরেকটা জায়গা আমি একটুখানি বলে দিই, যেটা হচ্ছে একটা রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য। নোটের মধ্যে তোমরা এটাকে নোট করে রাখতে পারো, নোটের মধ্যে নোট করতে পারো যে একটা রিলেটিভিস্টিক পার্টিকেলের ক্ষেত্রে, ফর অ্যান রিলেটিভিস্টিক পার্টিকেল, রিলেটিভিস্টিক পার্টিকেল, আচ্ছা রিলেটিভিস্টিক পার্টিকেল বলতে কি, যে পার্টিকেলগুলোর বেগ প্রায় আলোর বেগের কাছাকাছি, সেই পার্টিকেলগুলোকে আমরা রিলেটিভিস্টিক পার্টিকেল বলতে পারি। ঠিক আছে? তাদের ক্ষেত্রে ল্যামডাটা যেটা হবে তার একটা ভ্যালু রয়েছে, তার ভ্যালু হচ্ছে hc। এবার কোথা থেকে আসছে সেটা জিজ্ঞেস করো না, কারণ সেটা জিজ্ঞেস করতে হলে আমাকে আইনস্টাইনের মাস এনার্জি যে কনভার্সন রয়েছে তার মধ্যে ঢুকে পুরোটা করতে হবে, যেটা আমাদের আলোচ্য বিষয় নয়। সেটা হচ্ছে আমাদের ek² + 2m0 কে ইন্টু c²। m0টা হচ্ছে পার্টিকেলের স্থির ভর, এটাকে বলা হয় স্থির অবস্থায় যা ভর ছিল, এটা হলো স্থির ভর। তাহলে এটা হচ্ছে ফর রিলেটিভিস্টিক পার্টিকেল, এটা আমাদের ফর্মুলাটা হয়, যেখানে কে অবভিয়াসলি গতিশক্তি এনার্জি, সি হচ্ছে আমাদের কাছে লাইটের স্পিড, hc এর ভ্যালুটা তো আর বলার কিছু নেই। তো এই হচ্ছে আমাদের কাছে ফর্মুলা। ঠিক আছে?
তো এই কটা ফর্মুলাকে কাজে লাগিয়ে মোটামুটি আমরা দেখে নিতে পারবো যে আমাদের কী কী রয়েছে কোয়েশ্চেন্সগুলো, সেগুলোতে যাই। চলো WBJEE 2025-এর কোয়েশ্চেনটা কী বলেছে দেখি একটা। ভি বেগে চলমান বাসের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, একটি স্থানে বাস থেকে কিছু যাত্রী নেমে গেল। একটা বাস রয়েছে, সেই বাসের মধ্যে বেশ কিছু লোক রয়েছে, সেই লোকগুলোর মধ্যে তাদের টোটাল এই বাসটা একটা ভি বেগে যাচ্ছে, আমাকে বলে দিয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে আমরা জানি যে ল্যামডা ইকুয়াল টু h/m/v প্রথম কেসের ক্ষেত্রে, বা ল্যামডা 1 ধরে, ল্যামডাই তো বলেছে আর কি ধরবো। একটি স্থানে বাস থেকে কিছু যাত্রী নেমে গেল, যদি কিছু দূর যাওয়ার পর বাস থেকে কিছু যাত্রী নেমে যায় তাহলে দুটো ঘটনা ঘটবে। একটা হচ্ছে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে এবং তার ভরটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো আগেতে যতটা ভর ছিল এখন ভর চেঞ্জ হয়ে গেছে, আগেতে m ভর হলে এখন m2 ভর হয়ে গেছে, বোঝা গেল। কিন্তু আমাকে বলেছে তার বেগ দ্বিগুণ হয়ে গেছে, বেগটা হয়ে গেছে 2v, কিন্তু গতিশক্তিটাও প্রাথমিক মানের দ্বিগুণ হয়েছে। আগে যদি কে গতিশক্তি থাকতো, এখন হয়ে গেছে 2e গতিশক্তিটা, ঠিক আছে। এটাকে E1 ধরে নাও, এটাকে E2 ধরে নাও, E2 ইকুয়াল টু 2E1, ঠিক আছে। এবার আমাকে কি বের করতে বলেছে, বাসটি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, এখন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত আমাকে জিজ্ঞেস করেছে এটা। আচ্ছা, সবার প্রথম আমি দেখতে পাচ্ছি যে গতিশক্তি E1 কত হবে, হাফ mv², প্রথম কেসের ক্ষেত্রে এর গতিশক্তি হাফ mv²। আচ্ছা, দ্বিতীয় E2টা কত হবে, হাফ m2 v2², v2 মানে কত এখন 2v তার হোল স্কোয়ার, ইকুয়াল টু হাফ ইন্টু 4 m2 v2 এটা বেরিয়ে গেল আমাদের E2টা। এবার আমরা জানি যে E2 ইকুয়াল টু 2E1, তাহলে E2-র জায়গায় আমরা 2E1 বসিয়ে দিতে পারি, ইকুয়াল টু কত, এটা 2 m2 v² হয়েছে। আবার E1-এর জায়গায় আমরা কত বসিয়ে দিতে পারি, হাফ mv², এ 2 কেটে দাও, বা হাফ mv² ইকুয়াল টু m2 v² হলো, ভি কেটে গেল, বা m2 ভরটা কত হয়ে যাচ্ছে, m/2, ভরটা অর্ধেক হয়ে যাচ্ছে। ক্লিয়ার, ভরটাকে আমাদেরকে বের করতে হবে, নাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে না। এইটা একটা হয়ে গেল। এখন আমাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, ল্যামডা 2 ইকুয়াল টু h/m2 ইন্টু v2 মানে 2v হয়ে গেছে তার, তাহলে h/m2-র জায়গায় কত বসাবো রে, m/2, ঠিক আছে স্যার, ইন্টু 2v কেটে গেল, তাহলে h/mv, তার চেনা লাগছে কেন, কারণ এটাই হচ্ছে আমার ল্যামডাটা। তাহলে ল্যামডা 2 ইকুয়াল টু ল্যামডা, আমাদের অ্যান্সার কি চলে আসবে, যে ল্যামডা 2 ইকুয়াল টু ল্যামডা, কোনো রকম তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে না, একই তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। ক্লিয়ার, আশা করি কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে। পরের কোয়েশ্চেনে যাই, ঠিক আছে চলো। পরের কোয়েশ্চেনটা দেখো, আমাদেরকে বলেছে অ্যান ইলেকট্রন ইজ রিলিজড, ভালো করে বুঝবি, এটা খুব সুন্দর কোয়েশ্চেন, JEE 2025-এর কোয়েশ্চেন এটা। ইলেকট্রন ইজ রিলিজড ফ্রম রেস্ট নিয়ার এ ইনফাইনাইট কন্ডাক্টিং সিট অফ ইউনিফর্ম চার্জ ডেন্সিটি সিগমা। আমাকে কি বলেছে আগে করে নিই। আমাদের একটা ইউনিফর্ম এরকম শিট দিয়েছে, ঠিক আছে। এই ইউনিফর্ম শিটের আমাদের এটা কত রয়েছে, সিগমা, চার্জ ডেন্সিটি কত বলেছে আমাকে, -σ। ক্লিয়ার, সেখান থেকে আমাকে বলেছে রেট অফ চেঞ্জ অফ, এখানে একটা ইলেকট্রনকে ড্রপ করেছে, একটা ইলেকট্রনকে ছেড়েছে। এবার অবভিয়াসলি মাইনাস নেগেটিভ, একে কিছুটা বিকর্ষণ করবে, কিন্তু প্রথমে বিকর্ষণ বলের মানটা বেশি থাকবে, তারপরে বিকর্ষণ বলের মানটা ধীরে ধীরে কমতে থাকবে। কেন, অবভিয়াসলি যত কাছাকাছি থাকবে তত বেশি বিকর্ষণ হবে, দূরে গেলে বিকর্ষণ কমে যাবে। এবার আমাকে বলেছে দ্য রেট অফ চেঞ্জ অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ, তাহলে যদি ফোর্সটা চেঞ্জ হয় তাহলে নিশ্চয়ই ভরবেগও চেঞ্জ হবে তার, তাহলে রেট অফ চেঞ্জ অফ ডি ব্রগলি ওয়েভলেন্থটাও তাহলে চেঞ্জ হবে যদি ভরবেগ চেঞ্জ হয়। ভালো করে বোঝ কী বলেছে, প্রথম থেকে বলে দিচ্ছি। একটা ইনফাইনাইট শিট রয়েছে, মানে ইনফাইনাইট শিট আমরা পড়েছিলাম না ইলেকট্রোস্ট্যাটিক্সে, যে -σ চার্জ বিশিষ্ট বা তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট একটা শিট রয়েছে, সেখান থেকে কিছুটা দূরে একটা ইলেকট্রনকে ছেড়েছে। সেই ইলেকট্রনের উপর বল প্রযুক্ত হচ্ছে, বল প্রযুক্ত করে তাকে দূরে সরিয়ে দিচ্ছে। প্রথমে ভরবেগ বেশি ছিল, তারপরে ভরবেগ কম, কারণ ভরবেগের চেঞ্জ বেশি ছিল, পরে ভরবেগের চেঞ্জ কম। এবার ভরবেগ যদি চেঞ্জ হয় তাহলে আমাদের তো ল্যামডাটা চেঞ্জ হবে, মানে আমাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে ধীরে ধীরে টাইমের সাথে সাথে। আমাকে বলেছে দ্য রেট অফ চেঞ্জ অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ মানে ডি ল্যামডা ডিটি, রেট অফ চেঞ্জ অফ দেখ ডি ব্রগলি ওয়েভলেন্থের চেঞ্জটা অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলেকট্রন ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ nth পাওয়ার অফ টাইম, ভ্যারিজ ইনভার্সলি nth পাওয়ার অফ টাইম দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ n। এবার n এর সাথে কীভাবে ভ্যারি করবে আমাকে জানতে চেয়েছে, এ হচ্ছে পুরো প্রবলেম।
প্রথমে এখানে যতটা তরঙ্গ দৈর্ঘ্য ছিল পরেটা তরঙ্গ দৈর্ঘ্য আমার চেঞ্জ হবে। আমাকে জানতে চেয়েছে যে তার চেঞ্জ, রেট অফ চেঞ্জ সেটা কার সাথে সমানুপাতিক বা কার সাথে সমান হবে সেটা আমাকে জানতে চেয়েছে। এনের ভ্যালুটা আমাকে এখানে বের করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে জিনিসগুলোকে এইভাবে দেখি যে এইচ ইকুয়াল টু, আমরা জানি, সরি এইচ বলছি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, বা পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। আমরা জানি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই ভরবেগ। বা আমি এটাকে ডিপি ডিটি করে দিচ্ছি, অর্থাৎ আমি তাকে ডেরিভেটিভ করে দিচ্ছি। তাহলে ল্যামডাটা চেঞ্জ হচ্ছে, এইচটা তো কনস্ট্যান্ট, তাহলে -1 বাই ল্যামডা স্কোয়ার এইচ তো একটা কনস্ট্যান্ট রয়েছে ইন্টু ডি ল্যামডা ডিটি। কিছুই না, আমি ল্যামডার ডেরিভেটিভ করলাম। এবার ডিপিডিটি অর্থাৎ ভরবেগের চেঞ্জ সময়ের সাথে তাকে আমরা বলি ফোর্স। সেই ইলেকট্রনটার উপর কতটা ফোর্স লাগছে, -h বাই ল্যামডার স্কোয়ার ইন্টু ডি ল্যামডা ডিটি। বা এফের জায়গায় আমরা ভর ইন্টু বেগ করে দিতে পারি ইলেকট্রনটার, ইকুয়াল টু কত থাকবে, -h বাই ল্যামডার স্কোয়ার, ল্যামডার জায়গায় আবার h বাই এম ভি করতে পারি আমরা, তার হোল স্কোয়ার ইন্টু ডি ল্যামডা ডিটি। ঠিক আছে স্যার, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। আর একটা মনে হচ্ছে এক্সট্রা পেজ নিতে হবে। এবার এম এ ইকুয়াল টু কত থাকছে, -h ইন্টু এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এইচ ইন্টু ডি ল্যামডা ডিটি। একটা তো টার্ম নিয়ে চলেছি ডি ল্যামডা ডিটি, এবার টাইমের সাথে আমাকে দেখতে হবে। একটা এমের সাথে কাটবে, একটা এইচের সাথে কাটবে, এটা তো এইচের স্কোয়ার হবে, দিয়ে নিচে একটা এইচ পড়ে থাকবে। বা এমটা কাটলো না, এ ইকুয়াল টু কত পেলাম, -mv স্কোয়ার বাই এইচ ইন্টু ডি ল্যামডা ডিটি। ঠিক আছে, বা ডি ল্যামডা ডিটি ইকুয়াল টু, -ah বাই এমভি স্কোয়ার। আবার একটা জিনিস তোরা দেখতো, ইলেকট্রনটা যদি ভি বেগ নিয়ে যায়, মানে প্রথমে তো ইনিশিয়াল ভেলোসিটি তার শূন্য ছিল ইলেকট্রনটার, কারণ ওখানে বলেছে ছেড়েছে তাকে ইলেকট্রনটাকে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, টাইমের সাথে সম্পর্ক বার করছি, ইউটা তো শূন্য, ভি ইকুয়াল টু এটি, তাহলে বেগ হচ্ছে এটি এর সাথে সমান, বসিয়ে দাও, -ah বাই এম এ স্কোয়ার টি এর স্কোয়ার। আচ্ছা এখানে তো টি চলে এলো স্যার, তাহলে বসিয়ে দিতে পারি না, এটা এখনও ভ্যারিয়েবল আছে, কনস্ট্যান্ট নেই, এইচ বাই এম এ টি স্কোয়ার। এবার স্যার এটাকে কীভাবে চেঞ্জ করব, ঠিক আছে দেখছি এটাকে কী করে চেঞ্জ করা যায়। এটাই অ্যান্সার আসবে, বাট এটা তো এখনও আমার ভ্যারিয়েবল রয়েছে না, ওটা তো কনস্ট্যান্ট না। বা ডি ল্যামডা ডিটি ইকুয়াল টু, একটা জিনিস দেখ, একটা ইনফাইনাইট সিটের কিছুটা দূরে আমাদের ইলেকট্রিক ফিল্ড কত হয়, সিগমা বাই 2 এপসিলন নট। এখানে মাইনাস আছে তো মাইনাস আছে, কি এসে যায়, -সিগমা বাই 2 এপসিলন নট। এবার ই ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই, বা ইলেকট্রনের জন্য ই ইন্টু ই ফোর্সটা। বা এফের জায়গায় আবার আমরা এম ইন্টু এ ইকুয়াল টু ই ইন্টু ই। স্যার এত ঝামেলা, আমাকে নিয়ে আসতে হবে, কিচ্ছু করার নেই রে। ই বাই এম, আচ্ছা ই স্মল এর জায়গায় কত লিখতে পারি, -সিগমা বাই 2 এপসিলন নট, আর নিচে এম হলো। সব কটা এবার দেখ কনস্ট্যান্ট, ইটা কনস্ট্যান্ট, সিগমা কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, 2 এপসিলন নট সব কনস্ট্যান্ট। মানগুলো যদি বসাতে যায় অনেক বড় হয়ে যাবে, তাও বসিয়ে দিচ্ছি, এম ইন্টু ই, এটা পজিটিভ হয়ে যাবে, সিগমা বাই এম তো কেটে যাবে, এম 2 এপসিলন নট ইন্টু টি স্কোয়ার, সব কনস্ট্যান্ট। এবার আমি বলতে পারি যে ডি ল্যামডা ডিটি এটা ভ্যারি করবে কার সাথে, 1 বাই টি এর স্কোয়ারের সাথে, তাহলে এনটা কত হয়ে যাবে আমার, 2 হয়ে যাবে অ্যান্সার। তাহলে অ্যান্সার আমার কত হবে, দেখো এম এর ভ্যালুটা আমাদের কত রয়েছে, এন এর ভ্যালুটা n⁻²। ঠিক আছে, অঙ্কটা বড় ছিল কিন্তু খুব সুন্দর অঙ্ক ছিল, খুবই সুন্দর অঙ্ক ছিল এটা। দেখ ঠিক আছে কিনা, যদি কারো কিছু ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন খোলা রয়েছে, ওখানে জানাবি কীভাবে কী ডাউট ক্লিয়ার করা যায় দেখব। আর তোরা ডিপিপি কোয়েশ্চেন্সগুলো কিন্তু করতে থাকবি, যে ডিপিপি কোয়েশ্চেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলো যেন হতে থাকে। চল পরের কোয়েশ্চেনটা দেখি। এরকম ভালো ভালো কিছু কোয়েশ্চেন্স আছে, শুধু পিআইকিউ নেই, আরও এমনি কোয়েশ্চেন্স আছে। পার্টিকেল মাস 9.1 10⁻31 কেজি, তার মানে ইলেকট্রন বুঝেই গেছি, ট্রাভেলস ইন এ মিডিয়াম উইথ এ স্পিড অফ 10⁶ মিটার পার সেকেন্ড অ্যান্ড ফোটন অফ রেডিয়েশন লিনিয়ার মোমেন্টাম এটা। আচ্ছা তাদের মধ্যে দ্য ওয়েভলেন্থ অফ ফোটন ইজ এত টাইম হায়ার, মানে দুটোর মধ্যে তুলনা করতে বলেছে। ইলেকট্রনের ক্ষেত্রে ওয়েভলেন্থটা কত হবে, এইচ বাই এম ভি, এইচ বাই এম ইন্টু ভি। আচ্ছা ল্যামডাটা কত, এইচটা হচ্ছে 6.6 10⁻34, ঠিক আছে স্যার, বাই ইলেকট্রনের এম বলে দিয়েছে 9.1,
ইলেকট্রন না জানলেও হতো, ওটা একটা পার্টিকেল নাম দিলেই হতো। 31 ইন্টু ভি 10⁶ হলো। এবার একটা ফোটনের ক্ষেত্রে কত বলে দিয়েছে, h/mv, তার মোমেন্টাম এমভি এর মানটাই বলে দিয়েছে 10⁻27, তাহলে 6.6 ইন্টু 10⁻34 বাই 10⁻27 হলো। এবার দুটোকে তুলনা করে দাও, যে ল্যামডা ফোটন বাই ল্যামডা ইলেকট্রন, এটাই তো বলেছে নাকি, যে ওয়েভলেন্থ অফ ফোটন কত গুণ, কত টাইমস। এটাকে দুটো কম্পেয়ার করলে কী হবে, ল্যামডা ফোটন মানে হচ্ছে 10⁻7টা নিচে চলে আসবে, 9.11টা উপরে উঠে যাবে, 9.1 ইন্টু 10⁻31 ইন্টু 10 এটা হিসাব করে নিলে ভালো হতো, যাই হোক লেখা হয়ে গেছে আর কি করবো, বাই 10⁻27 কাটবে, 27 4 2 পড়ে থাকবে, তাহলে 10⁻2 100 গুণ হবে 910, তাহলে ল্যামডা অফ ফোটন কত টাইম হবে, 910 গুণ হবে ল্যামডা অফ ইলেকট্রনের। এটাই আমাকে জানতে চেয়েছে। ক্লিয়ার? দেখে নি, সোজা অঙ্ক। তারপরে দেখ, একবারেই জল ভাত মানে এইচএসের মতো তো কোশ্চেন্স আসবে না, তাই না? তোমাদের যেহেতু ডাব্লিউবিজিআইয়ের কোশ্চেন্স হচ্ছে, তো এত সোজা তো হবে না যে যেটা এইচএসে করেছি জল ভাতের মতো সাথে দিয়ে দিল, সেটা না, একটুখানি আমাদেরকে মাথা খাটাতে হবে। এটা কি বলেছে দেখো, একটা আলফা পার্টিকেল এবং একটা প্রোটন আর অ্যাক্সেলারেটেড ফ্রম রেস্ট বাই পোটেনশিয়াল ডিফারেন্স, দুজনের পোটেনশিয়াল ডিফারেন্স কত বলে দিয়েছে, 200 ভোল্ট করে বলে দিয়েছে। আফটার দিস দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ ল্যামডা আলফা অ্যান্ড ল্যামডা প্রোটন রেসপেক্টিভলি দ্য রেশিও ল্যামডা পি বাই ল্যামডা ই, দুটোর ল্যামডা জানতে চেয়েছে। আচ্ছা আমি জানি ভর, যদি প্রোটনের ভর এম ধরে নিই, তাহলে আলফা কণার ভর কত হবে রে, আলফা কণার ভর হবে 4 ইন্টু প্রোটনের ভরের সাথে সমান, কারণ আমরা জানি যে আলফা কণাতে কী হয়, দুটো প্রোটন থাকে দুটো নিউট্রন থাকে, তাহলে টোটাল ভরগুলো আমি ধরতে পারি যে প্রায় 4টে প্রোটনের ভরের সাথে সমান, মানে দুটো নিউট্রন আর প্রোটনের ভর প্রায় সেম, মানে প্রায় সেম 1.6725 ইন্টু 10⁻27 কেজি হচ্ছে প্রোটনের, আর 1.6750 ইন্টু 10⁻27 কেজি হচ্ছে নিউট্রনের, তো প্রায় সমান। এবার আমরা যদি দেখি যে আধান, যদি একটা প্রোটনের আধান চার্জ অফ প্রোটন যদি কিউ হয় বা ই হয়, তাহলে চার্জ অফ আলফা কণা কত হবে, 2 ইন্টু ই, কারণ দুটো প্রোটন আছে যেহেতু দুটো পজিটিভ। এবার আমি আসছি ল্যামডা ইকুয়াল টু h/√2mv-তে, 2m3v। এটা যদি প্রোটন হয় তাহলে প্রোটন প্রোটন প্রোটন, এটা যদি আলফা কণা হয় তাহলে h/2m আলফা কিউ আলফা, ভি তো দুজনের সমান, তাহলে ল্যামডা প্রোটন বাই ল্যামডা আলফা আমাদের কত বেরোবে, ল্যামডা প্রোটন হচ্ছে √ ল্যামডা আলফাটা উপরে উঠে যাবে, তাহলে এম আলফা কিউ আলফা বাই এম প্রোটন কিউ প্রোটন ইকুয়াল টু কত আসছে, এটা আমাদের, এটা আসছে আমাদের এম আলফা মানে হচ্ছে 4m ইন্টু 2e বাই এম ই, কেটে গেল √8, √8 মানে 2√2 মানে 2 ইন্টু 1.41 বা 2.82, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা 2.8। ক্লিয়ার? ক্লিয়ার আছে? আচ্ছা, এটা সেম অঙ্ক, প্রায় সেম অঙ্ক, এটা হোমওয়ার্কে করে নিবি, দিয়ে অ্যান্সারটা এখানে জানিয়ে দিবি টাইম ল্যাপসে ধরে। কি বলেছে দেখ, একটা মোনোক্রোম্যাটিক রেডিয়েশন অফ ওয়েভলেন্থ λ1 ইজ ইনসিডেন্ট অন এ স্টেশনারি অ্যাটম, যা বলছে আগে লিখে নি, অনেক বড় কোশ্চেন আছে। একটা স্টেশনারি অ্যাটম আছে, তাতে একটা মোনোক্রোম্যাটিক লাইট যার λ1 হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য এসে পড়েছে, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ফোটন আফটার দ্য কলিশন বিকাজ λ2, মানে এর কলিশনের পর λ2 হয়ে গেছে তরঙ্গদৈর্ঘ্যটা, কারণ ধাক্কা লেগে তার তরঙ্গদৈর্ঘ্য, আলোটা এসে কিছুটা অংশ এ অ্যাবজর্ব করেছে, বাকিটা বেরিয়ে গেছে। এটা হচ্ছে বেসিক্যালি কম্পটাউন স্ক্যাটারিংয়ে হয়, কম্পটাউন স্ক্যাটারিং তোদের নেই। দ্য অ্যাটম হ্যাজ ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ λ3, এই অ্যাটমের সাথে জড়িত যে ডি ব্রগলি ওয়েভলেন্থটা, সেই ডি ব্রগলি ওয়েভলেন্থটা কত বলেছে আমাকে, λ3 বলে দিয়েছে। দিয়ে আমাকে বলেছে অ্যান্ড দ্য ভেলোসিটি ইন দ্য ডিরেকশন অফ ইনসিডেন্ট ফোটন আফটার কলিশন, মানে এই দিকেই সে সরে যাচ্ছে ধাক্কা লাগার পর, দিয়ে এইগুলোর মধ্যে আমাকে সম্পর্ক বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা বিফোর কলিশন আমি যদি মানে কি বলে ওটাকে, সংঘর্ষের কি বাংলাটা ভুলে গেছি, সংরক্ষণ কিছু, বিফোর কলিশন ইকুয়াল টু মানে ভরবেগের সংরক্ষণ যাকে বলে, আফটার কলিশন ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা মোমেন্টাম, লিখে দিই বাবা, এটাও মোমেন্টাম হলো। এবার বিফোর কলিশন আমাদের মোমেন্টাম কত ছিল টোটাল, দেখো
ফোটনটার মোমেন্টাম কত হবে ল্যামডা বাই এইচ বা ল্যামডা 1/h, কারণ ফোটনের মোমেন্টাম কত p1 ইকুয়াল টু h/mv বা h/ ল্যামডা 1, কী বলছি আমি, h/ ল্যামডা 1 বা ল্যামডা 1 ইকুয়াল টু h/p1 প্লাস এই টোটাল পার্টিকেলটার ভরবেগ শূন্য ছিল, প্রথমে তো ধাক্কা লাগার আগে কিছুই নেই, ধাক্কা লাগার পর এর একটা নিজস্ব মোমেন্টাম চলে এসছে, কত মোমেন্টামটা এমভি, ভি বেগে সে আশা করি এগিয়েছে ধরে নিচ্ছি, প্লাস তার একটা পার্টিকেলটারও একটা বেরিয়েছে যেটা হচ্ছে ল্যামডা 2/h, দেখ বোঝা গেল কি না। পার্টিকেলটা যখন আমার তরঙ্গটা পড়েছে তার যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1 ইকুয়াল টু h/mv বা h/p হয়েছে, বা p ইকুয়াল টু h/ ল্যামডা 1, এই তো ধাক্কা লাগার আগে এটার মোমেন্টাম মানে এই তরঙ্গটার মোমেন্টাম প্লাস এর মোমেন্টাম কত শূন্য ছিল, ধাক্কা লাগার পর এর একটা মোমেন্টাম চলে এসছে কারণ এটা এবার মুভ করছে, প্লাস এই যে আলোটা যে তরঙ্গ দৈর্ঘ্যটা বেরিয়েছে তারও একটা মোমেন্টাম রয়েছে, তার মোমেন্টামটা হচ্ছে ল্যামডা 2/h, ব্যাস এটাই আছে। এবার ল্যামডা 1/h, আচ্ছা এটাও এমভি করার কী প্রয়োজন ছিল, এটাকে তো ল্যামডা 3/h করলেই হতো, যাকগে ল্যামডা 1/h মাইনাস ল্যামডা 2/h, এটা মাথা ঢাকা পড়ে যায়নি তো আবার, ইকুয়াল টু এমভি, এই কী করলাম, h/ ল্যামডা 1 আছে তো, সরি রে, h/ ল্যামডা 1 হবে তো, তাই তো বলছি কী হলো ব্যাপারটা, h/ ল্যামডা 1 আর এটা হচ্ছে h/ ল্যামডা 2, তাহলে h/ ল্যামডা 1 মাইনাস h/ ল্যামডা 2 ইকুয়াল টু এমভি, বা এইচগুলোকে ওইদিকে পাঠিয়ে দাও, এইচগুলোকে যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে কী হবে 1/, এখানে করছি 1/, ল্যামডা 1 মাইনাস 1/, ল্যামডা 2 ইকুয়াল টু mv/h, এটাই দেখ 1/, ল্যামডা 3 না, ল্যামডা 3 কার তরঙ্গ দৈর্ঘ্য বলেছিল, এই পার্টিকেলটার ভরবেগ m, এই তাহলে ল্যামডা 3 ইকুয়াল টু h/mv, বা উল্টো ওটা হয়ে গেলে 1/, ল্যামডা 3 হয়ে যাবে, ব্যাস এই তিনটের মধ্যে এবার সম্পর্ক চাই আমার। ল্যামডা 1 দিয়ে আছে না, কী দিয়ে রয়েছে, ল্যামডা 1এও রয়েছে, ল্যামডা 3তেও রয়েছে, এইটাই হবে মনে হচ্ছে, এইগুলো তো হবে না, রুট দিয়ে তো কিছু পাচ্ছি না আমি, তাহলে 1/, ল্যামডা 1 ইকুয়াল টু 1/, ল্যামডা 2 প্লাস 1/, ল্যামডা 3, তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু কত ল্যামডা 2 ল্যামডা 3 বাই ল্যামডা 2 প্লাস ল্যামডা 3, ল্যামডা 2 ল্যামডা 3 বাই হচ্ছে ল্যামডা 2 প্লাস ল্যামডা, তাহলে এটা হয়ে যাবে অপশান বিটা কারেক্ট, এর মধ্যেই তো ধরে গেল অপশান বিটা কারেক্ট। দেখ কোয়েশ্চেন শক্ত হয় না, বাট একটু নিজেকে মাথা খাটাতে হয়, নাহলে কিন্তু মুশকিল আছে। ফাইন্ড দ্য রেশিও অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ মলিকিউলস অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম হুইচ আর টেম্পারেচার 27 ডিগ্রি 127 ডিগ্রি। তাহলে আমরা জানি যে কোনো গ্যাসীয় অণুর ক্ষেত্রে তাদের যে তরঙ্গ দৈর্ঘ্য হয় সেটা কত হয়, হাইড্রোজেন ইকুয়াল টু h/√3m kT, 3m কে বোলজম্যান কনস্ট্যান্ট ইন্টু টি হলো। হাইড্রোজেনের ক্ষেত্রে এটা এইচ হবে, এটা তোমার টিটা এইচ হয়ে যাবে টেম্পারেচারটা, আর তারপর কি বলেছে হিলিয়াম অণু রয়েছে, তাহলে ল্যামডা হিলিয়াম কত পড়ে থাকবে, এটা হাইড্রোজেনের ভর হবে, এটা টেম্পারেচার অফ হাইড্রোজেন, h/√3 ভর অফ হিলিয়াম, কে বোলজম্যান তো কনস্ট্যান্ট, টি অফ হিলিয়াম, দুটোকে ভাগ করে দাও এবার, ল্যামডা হাইড্রোজেন বাই ল্যামডা হিলিয়াম ইকুয়াল টু √, ভর অফ হিলিয়াম ইন্টু টেম্পারেচার অফ হিলিয়াম বাই ভর অফ হাইড্রোজেন, টেম্পারেচার অফ হাইড্রোজেন। ঠিক আছে, চলো হিলিয়ামের ভর আমি কি ধরতে পারি, ইলেকট্রনের ভরকে এখানে নেগলিজিবল ধরা যেতে পারে, যেহেতু তোমার খুব নগণ্য এদের সামনে। হাইড্রোজেনের ভর যদি m হয়, হিলিয়ামের ভর কত হবে 2m হবে, বাই m ইন্টু, আচ্ছা হাইড্রোজেনের হিলিয়ামের টেম্পারেচার কত বলে দিয়েছে 127 ডিগ্রি, তার মানে 300 কেলভিন, সরি 127 বলেছে, তাহলে 400 কেলভিন বাই 300 কেলভিন। ঠিক আছে, তো এই গেল তোমার এটা, এবার এটাকে ক্যালকুলেশন করে নাও, আর তো কিছু নেই, কত দাঁড়াবে √8/3 হয়েছে। তো এই গেল মোটামুটি কিছু অঙ্ক, তোমাদের হোমওয়ার্কটা দেওয়া রইলো, সেটা করতে থাকো, আর পরবর্তী ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে, কমেন্ট করে দেবে, লাইক তো করে দিলে ভালো হয়। চলো টাটা।